গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ দ্বাদশ পর্ব। দিন 15 পরে খবর পেলুম অ্যারোপ্লেন কাবুল থেকে বিদেশি সব স্ত্রীলোক বাচ্চা কাচ্চা ঝেঁটিয়ে নিয়ে গিয়েছে। বিদেশি বলতে এখন বাকি শুধু ভারতীয়। 3 লম্ফে ব্রিটিশ লিগেশনে উপস্থিত হয়ে মৌলানার বউয়ের কথাটা সকাতর সবিনয় নিবেদন করলুম। ব্রিটিশের দয়া অসীম। ভারতবাসিনী লাদাই উড়োজাহাজের প্রথম ক্ষেপেই তিনি স্থান পেলেন। 15 3 লম্ফে বাড়ি পৌঁছে আঙিনা থেকেই চিৎকার করে বললুম, মৌলানা, কেল্লা ফতে, সিট পেয়ে গিয়েছি, বউকে বলো তৈরি হতে, এখন ওজন করাতে নিয়ে যেতে হবে, কর্তারা ওজন জানতে চান। মৌলানা নিরুত্তর। আমি অবাক। শেষটাই বললেন যে তার বউ নাকি একা যেতে রাজি নন। বলছেন মরবার হলে এদেশের স্বামীর সঙ্গেই মরবেন। আমি শুধালুম, তুমি কি বলছো? মৌলানা নিরুত্তর। আমি বললুম, দেখো মৌলানা, তুমি পাঞ্জাবি, কিন্তু শান্তিনিকেতনে থেকে থেকে আর গুরুদেবের মোলায়েম গান গিয়ে গিয়ে তুমি বাঙালির মতো মোলায়েম হয়ে গিয়েছ। বাঁধিনু যে রাখি টাকি এখন বাদ দাও। মৌলানা তবু নিরুত্তর। চটে গিয়ে বললুম, তুমি হিন্দু হয়ে গিয়েছ, তাও আবার 1810 সালের সতীদাহে বিশ্বাস করো, কিন্তু জানো যে গুরুদেবের নাম শুনে অজ্ঞান হও তারই ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর টাকা দিয়ে সতীদাহের বিরুদ্ধে বিলেতে মোকদ্দমা লড়িয়েছিলেন? মৌলানা নিরুত্তর। এবারে বললুম, শোনো ব্রাদার, এখন ঠাট্টা মশকরার সময় নয়, কিন্তু ভেবে দেখো তোমার বউয়ের কবে বাচ্চা হবে তার হিসেব টিসেব রাখুনি, না হয় বদ্যি পেলুম ধাই পেলুম, কিন্তু যদি বাচ্চা হওয়ার পর তোমার বউয়ের... বার তিনেক গলা খাঁকারি দিয়ে বললুম, তাহলে আমি দুধ জোগাড় করব কোত্থেকে? বাজারে ফের কবে দুধ উঠবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মৌলানা বউয়ের কাছে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে অল্প অল্প কান্নার শব্দ শুনতে পেলুম। মৌলানা বেরিয়ে এসে বললেন, রাজি হচ্ছেন না। তখন মৌলানাকে বাইরে রেখে ভেতরে গেলুম। বললুম, আপনি যে মৌলানাকে ছেড়ে যেতে চাইছেন না, তার কারণ যে আমি বুঝতে পারছি না তা নয়, কিন্তু ভেবে দেখুন তো, আপনার না যাওয়াতে তার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি যদি চলে যান তবে তিনি যেখানে খুশি যে কোনো ভালো জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারবেন। শুধু তাই নয়, অবস্থা যদি আরও খারাপ হয় তবে হয়তো তাকেও এদেশ ছাড়তে হবে। আপনি না থাকলে তখন তার পক্ষে সব কিছুই অনেক সহজ হয়ে যাবে। এসব কথা তিনি আপনাকে কিছুই বলেননি, কারণ এখন তিনি নিজের কথা আদপেই ভাবছেন না, ভাবছেন শুধু আপনার মঙ্গলের কথা। আপনি তার স্ত্রী, আপনার কি এদিকে খেয়াল করা উচিত নয়? ওকালতি করছি আর ভাবছি, মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ব্যারিস্টারি পড়াব, মেয়ে হলে আমানুল্লাহর মায়ের হাতে সঁপে দেব। ওষুধ ধরল, ভারত নারীর শ্মশান চিকিৎসা স্বামীর স্বার্থের দোহাই পাড়া। পরদিন সকালবেলা মৌলানা বউকে নিয়ে অ্যারোড্রোমে গেলেন। বিপদ আপদ হলে আব্দুর রহমানের কাঁধ কাজে লাগবে বলে সেও সঙ্গে গেল। আমি রইলুম বাড়ি পাহারা দিতে। দিন পরিষ্কার ছিল বলে ছাতে দাঁড়িয়ে দেখলুম পূব থেকে প্রকাণ্ড ভিকার্স বোমার এলো, নামল, ফের পূব দিকে চলে গেল। মাটিতে আধ ঘন্টার বেশি দাঁড়ায়নি। কাবুল নিরাপদ স্থান নয়। জিয়াউদ্দিন ফিরে এসে মুখ ঝামর করে ওপরে চলে গেলেন। আব্দুর রহমান বলল, মৌলানা সাহেবের বিবির জামা কাপড় দেখে পাইলট বলল যে অ্যারোপ্লেন যখন আসমানে অনেক ওপরে উঠবে তখন ঠান্ডায় তার পা জমে যাবে, তাই বোধহয় তারা সঙ্গে করে খড় এনেছিল। মৌলানা সাহেব সেই খড় দিয়ে তার বিবির দুপা বেশ করে পেঁচিয়ে দিলেন। দেখে মনে হলো যেন খড়ে জড়ানো বিলিতি সিরকার বোতল। সব মেয়েদেরই পা এরকম কায়দায় সফর দুরস্ত করতে হলো। আমরা দেউড়িতে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলুম। এমন সময় আমাদের সামনে দিয়ে একটা মড়া নিয়ে কয়েকজন লোক চলে যাচ্ছে দেখে আব্দুর রহমান হঠাৎ কথাবার্তা বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিল। ভারবাহীরা আমার প্রতিবেশী কর্নেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। আব্দুর রহমান কড়া নাড়ল।
দরজা খোলার সঙ্গে সঙ্গেই নারী কণ্ঠের তীক্ষ্ণ আর্ত ক্রন্দন ধ্বনি যেন তীরের মতো বাতাস ছিঁড়ে আমার কানে এসে পৌঁছল। মরা দরজা দিয়ে বাড়িতে ঢোকাতে যতক্ষণ সময় লাগল ততক্ষণ গলার পর গলা সে আর্তনাদে যোগ দিতে লাগল। চিৎকারে চিৎকারে মানুষের বেদনা যেন সপ্তম স্বর্গে ভগবানের পায়ের কাছে পৌঁছতে চাইছে। কান্না যেন কেউ হঠাৎ গলা টিপে বন্ধ করে দিল। মরা বাড়িতে ঢোকানো হয়েছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই নিস্তব্ধতা তখন যেন আমাকে কান্নার চেয়ে আরও বেশি অভিভূত করে ফেলল। আমি ছুটে গিয়ে মৌলানার ঘরে ঢুকলুম। আব্দুর রহমান এসে খবর দিল কর্নেল লড়াইয়ে মারা গেছেন। মৌলানা দুহাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আব্দুর রহমান আর আমি যোগ দিলুম। দোয়া শেষে মৌলানা বললেন, লড়াইয়ে যাওয়ার আগে কর্নেল আমাদের দোয়া মাংতে এসেছিলেন, আমাদের উপর এখন তার হক আছে। তারপর মৌলানা অজু করে কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন। দুপুরবেলা মৌলানার ঘরে গিয়ে দেখি কোরআন পড়ে পড়ে তার চেহারা অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আসন্ন প্রসবা স্ত্রীর বিরহ ও তার সম্বন্ধে দুশ্চিন্তা মন থেকে কেটে গিয়েছে। কর্নেলের প্রতি আমার মনে শ্রদ্ধা জাগল। কোনো কোনো মানুষ মরে গিয়েও অন্যের মনে শান্তির উপলক্ষ হয়ে যান, কিন্তু আমার মনেও খেদও জেগে রইল। যে মানুষটিকে 5 মিনিটের জন্য চিনেছিলুম, তার মৃত্যুতে মনে হলো যেন একটি শিশু সন্তান অকালে মারা গেল। আমাদের পরিচয় তার পরিপূর্ণতা পেল না। আফগান প্রবাদ বাপমা যখন গদগদ হয়ে বলেন আমাদের ছেলে বড় হচ্ছে, তখন এই কথা ভাবেন না যে ছেলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারাও গোরের দিকে এগিয়ে চলেছেন। আমানুল্লাহ শুধু তার প্রিয় সংস্কার কর্মের দিকে নজর রেখেছিলেন, লক্ষ্য করেননি যে সঙ্গে সঙ্গে তার রাজত্বের দিনও ফুরিয়ে আসছে। কিন্তু শুধু আমানুল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। তার উজির নাজির সঙ্গী সাথী ও রাস্তার আর 5 জন বাচ্চার পালিয়ে যাওয়াতে অনেকটা আশ্বস্ত হয়ে দৈনন্দিন জীবনে ফিরে যেতে চেষ্টা করছিল। বাচ্চার আক্রমণের ঠিক 1 মাস পরে, জানুয়ারির কঠোর শীতের মাঝামাঝি একদিন শরীর খারাপ ছিল বলে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। এমন সময় এক পাঞ্জাবি অধ্যাপক দেখা করতে এলেন। শহর তখন অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে, দিনের বেলা চলাফেরা করাতে বিশেষ বিপদ নেই। জিজ্ঞেস করলেন, খবর শুনেছেন? আমি শুধালুম, কি খবর? বললেন, তাহলে জানেন না, শুনুন। এরকম খবর আফগানিস্তানের মতো দেশেও রোজ রোজ শোনা যায় না। ভোরবেলা চাকর বলল রাজপ্রাসাদে কিছু একটা হচ্ছে, শহরের বহু লোক সেদিকে যাচ্ছে। গিয়ে দেখি প্রাসাদে আফগানিস্তানের সব উজির, তাদের সহকারী, ফৌজের বড় বড় অফিসার, শহরের কয়েকজন মাতব্বর ব্যক্তিও উপস্থিত। সকলের মাঝখানে মইনুস সুলতানে এনায়েতুল্লাহ খান ও তার বড় ছেলে দাঁড়িয়ে আছেন। কিন্তু আশ্চর্য হয়ে দেখি শহরের এত বড় মজলিসের মাঝখানে আমানুল্লাহ নেই। কাউকে জিজ্ঞেস করবার আগেই এক ভদ্রলোক, খুব সম্ভবত রইসি সুরাই হবেন, একখানা ফরমান পড়তে আরম্ভ করলেন। দূরে ছিলুম বলে সব কথা স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু শেষের কথাগুলো পাঠক বেশ জোর দিয়ে চেঁচিয়ে পড়লেন বলে সন্দেহের কোনো অবকাশ রইল না। আমানুল্লাহ সিংহাসন ত্যাগ করেছেন ও বড় ভাই মইনুস সুলতানে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেছেন। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলুম, হঠাৎ কেন, কি হয়েছে? শুনুন। ফরমান পড়া শেষ হলে কাবুলের এক মাতব্বর ব্যক্তি আফগানিস্তানের পক্ষ থেকে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেন। তখন ইনায়েতুল্লাহ অত্যন্ত শান্ত ও নির্জীব কণ্ঠে যা বললেন তার অর্থ মোটামুটি এই দাঁড়ায় যে তিনি কখনো সিংহাসনের লোভ করেননি। 10 বছর পূর্বে যখন নসরুল্লাহ আমানুল্লাহ রাজ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়, তখনও তিনি অযথা রক্তক্ষয়ের সম্ভাবনা দেখে আপন অধিকার ত্যাগ করেছিলেন। অধ্যাপক দম নিয়ে বললেন, তারপর ইনায়েতুল্লাহ যা বললেন সে অত্যন্ত খাঁটি কথা। বললেন, দেশের লোকের মঙ্গল চিন্তা করেই আমি একদিন ন্যায্য সিংহাসন গ্রহণ করিনি। আজ যদি দেশের লোকের মনে হয় যে আমি সিংহাসন গ্রহণ করলে দেশের মঙ্গল হবে, আমি শুধু সেই কারণেই সিংহাসন গ্রহণ করতে রাজি আছি। আমি বললাম, কিন্তু আমানুল্লাহ? তখন খবর নিয়ে শুনলাম
আমানুল্লাহর ফৌজ কাল রাত্রে লড়াই হেরে পালিয়েছে। খবর ভোরের দিকে আমানুল্লাহর কাছে পৌঁছায়। তিনি তৎক্ষণাৎ ইনায়েতুল্লাহকে ডেকে সিংহাসন নিতে আদেশ করেন। ইনায়েত নাকি অবস্থা বুঝে প্রথমটায় রাজি হননি। তখন নাকি আমানুল্লাহ তাকে পিস্তল তুলে ভয় দেখালে পরে তিনি রাজি হন। আমানুল্লাহ ভোরের দিকে মোটরে করে কান্দাহার রওনা দিয়েছেন। যাবার সময় ইনায়েতুল্লাহকে আশ্বাস দিয়ে গিয়েছেন, পিতৃপিতামহের দুর্রানী ভূমি কান্দাহার তাকে নিরাশ করবে না। তিনি শীঘ্রই ইনায়েতুল্লাহকে সাহায্য করার জন্য সৈন্য নিয়ে উপস্থিত হবেন। আমানুল্লাহ তাহলে শেষ পর্যন্ত পালালেন। চুপ করে অবস্থাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে লাগলুম। অধ্যাপক হেসে বললেন, আপনি তো টেনিস খেলায় ইনায়েতুল্লাহর পার্টনার হন। শুনেছি তিনি তার বিরাট বপু নাড়াচাড়া করতে পারেন না বলে আপনি কোর্টের 12 আনা জমি সামলান। এবার আফগানিস্তানের 12 আনা না হোক, অন্তত 2-4 আনা চেয়ে নিন। আমি বললুম, তা তো বটেই, কিন্তু বাচ্চার বুলেটের অন্তত 2-4 আনা ঠেকাবার ভার তাহলে আমার উপর পড়বে না তো? অধ্যাপক বললেন, তবা তবা, বাচ্চা এখন আর লড়বে কেন বলুন? তার কাছে ইত্যবসরে শোরবাজারের হজরত আর সর্দার ওসমান খান ইনায়েতুল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে গিয়েছেন যে কাফির আমানুল্লাহ যখন সিংহাসন ত্যাগ করে পালিয়েছে, তখন আর যুদ্ধ বিগ্রহ করে লাভ নেই। বাচ্চা যেন বাড়ি ফিরে যান, তার সঙ্গে ইনায়েতুল্লাহর কোনো শত্রুতা নেই। অধ্যাপক চলে গেলে আমি বাড়ি থেকে বেরিয়ে আর্কের দিকে চললুম। এবার শহরের দৃশ্য আরও অদ্ভুত। বাচ্চার প্রথম ধাক্কার পর তবু কাবুল শহরে রাজা ছিলেন। তিনি দুর্বল না সবল সাধারণ লোকে জানত না বলে রাজদণ্ডের মর্যাদা তখনও কিছু কিছু ছিল, কিন্তু এখন যেন আকাশে বাতাসে অরাজকতার বিজয় লাঞ্ছন অঙ্কিত। যারা রাস্তা দিয়ে চলেছে তারা স্পষ্টতই কাবুল বাসিন্দা নয়। তাদের চোখে মুখে হত্যা লুণ্ঠনের প্রতীক্ষা আর লুক্কায়িত নয়। এরা সব দল বেঁধে চলেছে। কেউ কোথাও একবার আরম্ভ করলে এদের আর ঠেকানো যাবে না। ঘণ্টাখানেক ঘোরাঘুরি করলুম, কিন্তু একটিমাত্র পরিচিত লোককে দেখতে পেলুম না। তখন ভালো করে লক্ষ্য করলুম যে প্রায় সবাই দল বেঁধে চলেছে। ভিখারি আতুর ছাড়া একলা একলি আর কেউ বেরোয়নি। খাঁটি খবর দিতে পারে এমন একটি লোক পেলাম না। আভাসী আন্দাজে বুঝলুম ইনায়েতুল্লাহ আর্কের ভিতর আশ্রয় নিয়ে দুর্গ বন্ধ করেছেন। আমানুল্লাহর কি পরিমাণ সৈন্য ইনায়েতুল্লাহর বশ্যতা স্বীকার করে দুর্গের ভেতরে আছে তার কোনো সন্ধান পেলুম না। দোস্ত মোহাম্মদ আমানুল্লাহর হয়ে লড়তে গিয়েছেন জানতুম, তাই 1 মাস ধরে তার বাড়ি বন্ধ ছিল। ভাবলুম এবারে হয়তো ফিরেছেন, কিন্তু সেখানে গিয়েও নিরাশ হতে হলো। বাড়ি ফিরে দেখি মৌলানা তখনও আসেননি, তাই পাকাপাকি খবরের সন্ধানে মীর আসলামের বাড়িতে গেলুম। বুড়ো আবার সেই পুরনো কথা দিয়ে আরম্ভ করলেন, যখন কোনো দরকার নেই তখন এই বিপজ্জনক অবস্থায় ঘোরাঘুরি কেন করি? বললুম, সামলে কথা বলবেন স্যার, জানেন বাদশা আমার পার্টনার, 4টিখানি কথা নয়। আপনার কি চাই বলুন, যা দরকার বাচ্চাকে বলে করিয়ে দেব। মীর আসলাম অনেকক্ষণ ধরে হাসলেন। তারপর বললেন, ফার্সিতে একটা প্রবাদ আছে জানো, রাজত্ব বধূরে যেই করে আলিঙ্গন, তীক্ষ্ণধার অসি পরে সে দেয় চুম্বন। কিন্তু তোমার বাদশা অদ্ভুত। সাধারণ বাদশা কামান বন্দুক চালিয়ে অন্ততপক্ষে পিস্তলের ভয় দেখিয়ে সিংহাসন দখল করে। তোমার বাদশা ইনায়েতুল্লাহ পিস্তলের ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সিংহাসনের উপর গিয়ে বসলেন। আমি বললুম, কিন্তু দেখুন, শেষ পর্যন্ত সিংহাসনে যার হক ছিল তিনি বাদশা হলেন। কাবুলের লোকজন তার ভুলে যায়নি যে ইনায়েতুল্লাহ শহীদ বাদশা হবিবুল্লাহর বড় ছেলে। মীর আসলাম বললেন, সে কথা ঠিক, কিন্তু হক্কের মাল এত দেরিতে পৌঁছেছে যে এখন সেই মালের উপর আরও 5 জনের নজর পড়ে গিয়েছে। শুনেছ বোধহয় শোরবাজারের হজরত বাচ্চাকে ফেরাতে গিয়েছেন। তোমার কি মনে হয়? আমি বললুম, ইনায়েতুল্লাহ তোর কাফির নন, বাচ্চা ফিরে যাবে। মীর আসলাম বললেন, শোরবাজারের হজরতকে চেনো না তাই এই কথাটা বললে। তিনি আফগানিস্তানের সবচেয়ে বড় মোল্লা।
আমানুল্লাহ বিদ্রোহের গোড়ার দিকেই তাকে জেলে পুরেছিলেন। সাহস সঞ্চয় করে ফাঁসি দিতে পারেননি। আজ শোরবাজার স্বাধীন, কিন্তু ইনায়েতুল্লাহ বাদশাহ হলে তার কী লাভ? আজ না হয় তিনি বিপদে পড়ে শোরবাজারের হাতে পায়ে ধরে তাকে দূত করে পাঠিয়েছেন, কিন্তু বাচ্চা যদি ফিরে যায় তবে দুদিন বাদে তার শক্তি বাড়বে। সিংহাসনে কায়েম হয়ে বসার পর তিনি আর শোরবাজারের দিকে ফিরেও তাকাবেন না। রাজার ছেলে রাজা হলেন, তিনি রাজত্ব চালাতে জানেন, শোরবাজারকে দিয়ে তার কি প্রয়োজন? পক্ষান্তরে বাচ্চা যদি ইনায়েতুল্লাহকে তাড়িয়ে দিয়ে রাজা হতে পারে, তাতে শোরবাজারের লাভ। বাচ্চা ডাকাত, সে রাজ্য চালানোর কি জানে? যে মোল্লাদের উৎসাহে বাচ্চা আজ লড়ছে, সেই মোল্লাদের মুকুটমণি শোরবাজার তখন রাজ্যের কর্ণধার হবেন। কিন্তু তারও চেয়ে বড় কারণ রয়েছে বাচ্চা কেন ফিরে যাবে না। তার যেসব সঙ্গী সাথীরা এই 1 মাস ধরে বরফের উপর কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে লড়ল, বাচ্চা তাদের শুধু হাতে বাড়ি ফেরাবে কি করে? কাবুল লুটের লালস দেখিয়েই তো বাচ্চা তাদের আপন ঝান্ডার তলায় জড়ো করেছে। আমি বললুম, বাহ, আপনি তো সেদিন বললেন বাচ্চা মহল্লা সর্দারদের কথা দিয়েছে যে কাবুলেরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে তবে সে কাবুল লুট করবে না। মীর আসলম বললেন, এরই নাম রাজনীতি। ইংরেজ যেরকম লড়াইয়ের সময় আরবদের বলল তাদের প্যালেস্টাইন দেবে, ইহুদিদের বলল তাদেরও দেবে। বাড়ি ফিরে এসে দেখি পাঞ্জাবি অধ্যাপকেরা দল বেঁধে মৌলানাকে বাড়ি পৌঁছে দিতে এসে আড্ডা জমিয়েছেন। আমাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করলেন। কেউ বললেন, দাদা আমার 6 মাসের ছুটির প্রয়োজন। কেউ বললেন, 5 বছর ধরে প্রমোশন পায়নি, বাচ্চাকে সেই কথাটা স্মরণ করিয়ে দেবেন। মৌলানা আমার হয়ে উত্তর দিয়ে বললেন, স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন? যা চাইবার দরাজ দিলে চেয়ে নিন। দেখলুম এদের সকলেরই বিশ্বাস বাচ্চা শুধু হাতে বাড়ি ফিরে যাবে আর কাবুলে ফের হারুনুর রশিদের রাজত্ব কায়েম হবে। সন্ধ্যার দিকে আব্দুর রহমান বুলেটিন ঝেড়ে গেল, বাচ্চা ফিরতে নারাজ। বলছে, যে তাজ 5 জনে আমাকে পরিয়েছেন সে তাজ আমার শিরোধার্য। বুঝলুম মীর আসলম ঠিকই বলেছেন। রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে সওয়ার হওয়া। একবার চড়লে আর নামবার উপায় নেই। সে রাত্রে বাড়িতে ডাকু হামলা করল। আব্দুর রহমান তার রাইফেল ব্যবহার করতে পেরে যত না গুলি ছুঁড়ল, তার চেয়ে আনন্দে লাফালো বেশি। ফিচকে ডাকাতি হবে, আব্দুর রহমানের রণনাদ শুনে পালালো। আব্দুর রহমান তার বুলেটিনের মাল মশলা সংগ্রহ করে দেউড়িতে দাঁড়িয়ে। রাস্তা দিয়ে যে যায় তাকেই ডেকে পই পই করে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। আমানুল্লাহ চলে যাওয়ায় তার শেষ ভয় ডর কেটে গিয়েছে। তবে এখন বাচ্চায় সকাও না বলে সম্মান ভরে হবিবুল্লাহ খান বলে। দুপুরবেলা বুলেটিনের খবর ইনায়েতুল্লাহ খান আর্ক দুর্গের ভেতরে বসে আমানুল্লাহর কাছ থেকে সাহায্যের প্রতীক্ষা করছেন। বাচ্চা তাকে আত্মসমর্পণের আদেশ দিয়েছে, না হলে কাবুল শহরের কাউকে জ্যান্ত রাখবে না, ঘর বাড়ি পুড়িয়ে দেবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কাবুলবাসীদের প্রচুর রাইফেল আর অপর্যাপ্ত বুলেট আছে, তাই দিয়ে তারা যদি আত্মরক্ষা না করতে পারে তবে এসব ভেড়ার পালের মরাই ভালো। মৌলানা বললেন, বাচ্চা এখন আর কাবুলের মহল্লা সর্দারদের কেয়ার করে না। তারপর আব্দুর রহমানকে পার্লামেন্টারি কায়দায় সাপ্লিমেন্টারি শুধালেন, আর কি পরিমাণ খাদ্যদ্রব্য আছে, সৈন্যরা টিকতে পারবে কতদিন? আব্দুর রহমান কাঁচা ডিপ্লোম্যাট, নোটিশের হুমকি দিল না, বলল অন্তত 6 মাস। তৃতীয় দিনের বুলেটিন বাচ্চা বলেছে, ইনায়েতুল্লাহ যদি আত্মসমর্পণ না করেন তবে যেসব আমির ওমরা সেপাই শান্তি তার সঙ্গে আরকে আশ্রয় নিয়েছেন তাদের স্ত্রী পুত্র পরিবারকে সে খুন করবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কুছ পরোয়া নেই। ফালতু প্রশ্ন, বাচ্চা দুর্গ আক্রমণ করছে না কেন? অবজ্ঞাসূচক উত্তর, রাইফেলের গুলি দিয়ে পাথরের দেয়াল ভাঙা যায় না। সে সন্ধ্যায় ব্রিটিশ লিগেশনের এক কেরানি প্রাণের ভয়ে আমার বাড়িতে আশ্রয় নিলেন। শহরে এসেছিলেন কি কাজে?
বাচ্চার ফৌজ দলে দলে শহরে ঢুকছিল বলে লিগেশনে ফিরে যেতে পারেননি। রাত্রে তার মুখে শুনলুম যে দুর্গের ভেতর বন্ধ আমির উমরাদের স্ত্রীপুত্র পরিবার দুর্গের বাইরে, ইনায়েতুল্লাহর পরিবার দুর্গের ভেতরে। আমিরগণ ও বাদশাহের স্বার্থ এখন আর সম্পূর্ণ এক নয়। আমিরগণ তাদের পরিবার বাঁচাবার জন্য আত্মসমর্পণ করতে চান। ইনায়েতুল্লাহ নাকি নিরাশ হয়ে বলেছেন, যেসব আমির উমরাদের অনুরোধে তিনি অনিচ্ছায় রাজা হয়েছিলেন, তাদের ইচ্ছার বিরুদ্ধে তিনি আর এখন দুর্গ রক্ষা করতে রাজি নন। আব্দুর রহমান সভাস্থলে উপস্থিত ছিল, বলল, আমি শুনেছি সেপাইরা দুর্গ রক্ষা করতে রাজি, যদিও তাদের পরিবার দুর্গের বাইরে। তারা বলেছে, বউ বাচ্চার জান আমানত দিয়ে তার ফৌজে ঢুকিনি। ভয় পেয়েছেন অফিসার আর আমির উমরাদের দল। কেরানি বললেন, আমিও শুনেছি, কিন্তু কোনটা খাঁটি আর কোনটা ঝুটা বুঝবার উপায় নেই। মোদ্দা কথা, ইনায়েতুল্লাহ সিংহাসন ত্যাগ করতে তৈরি, তবে তার শর্ত, কোনো তৃতীয় পক্ষ যেন তিনি আর তার পরিবারকে নিরাপদে আফগানিস্তানের বাইরে নিয়ে যাবার জিম্মাদারি নেন। স্যার ফ্রান্সিস রাজি হয়েছেন। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, স্যার ফ্রান্সিসের কাছে প্রস্তাবটা পারল কে? বলা শক্ত। শোরবাজার, ইনায়েতুল্লাহ, বাচ্চা থুড়ি, হাবিবুল্লাহ খান, তিনজনের একজন, অথবা সকলে মিলে। এখন সেই কথাবার্তা চলছে। সে রাত্রে অনেকক্ষণ অবধি মৌলানা আর কেরানি সাহেবেতে আফগান রাজনীতি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক হল। সকালবেলা আব্দুর রহমান হাতে সেঁকা রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা দিয়ে গেল। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু ভদ্রলোক কিছুই স্পর্শ করতে পারলেন না। প্রবাদ আছে, কাজীর বাড়ির বাঁদিও 3 কলম লিখতে পারে। বুঝতে পারলুম ব্রিটিশ রাজদূতাবাসের কেরানিও রাজভোগ খায়, এই দুর্ভিক্ষেও। দুপুরের দিকে কেরানি সাহেবের সঙ্গে শহরে বেরোলাম। বাচ্চার সেপাইয়ে সমস্ত শহর ভরে গেছে। আর্কের পাশের বড় রাস্তায় তার কাছ থেকে বিদায় নিচ্ছি। তিনি লিগেশন যাবেন, আমি বাড়ি ফিরব। এমন সময় বলা নেই কওয়া নেই, একসঙ্গে 100 রাইফেল আমাদের চারপাশে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখি রাস্তার লোকজন বাহ্যজ্ঞান শূন্য হয়ে যে যেদিকে পারে সেদিকে ছুটছে। আশ্রয়ের সন্ধানে নিশ্চয়ই, কিন্তু কে কোন দিকে যাচ্ছে তার প্রতি লক্ষ্য না করে। চতুর্দিকে বাচ্চার ডাকাত, তাই সবাই ছুটেছে দিশেহারা হয়ে। বাচ্চার প্রথম আক্রমণের দিনে শহরে যা দেখেছিলুম, তার সঙ্গে এর তুলনা হয় না। সেদিনকার কাবুলি ভয় পেয়েছিল যেন বাঘের ডাক শুনে। এবারকার ত্রাস হঠাৎ বাঘের থাবার সামনে পড়ে যাবার। কেরানি সাহেব পেশোয়ারের পাঠান, সাহসী বলে খ্যাতি আছে, তিনি পর্যন্ত আমাকে টেনে নিয়ে ছুটে চলেছেন। মুশকিল আসানি জানেন কোন দিক দিয়ে। পাশ দিয়ে গা ঘেঁষে একটা ঘোড়া চলে গেল। নয়নজুলিতে পড়তে পড়তে তাকিয়ে দেখি ঘোড়সওয়ারের পা জিনের পাদানে বেঁধে গিয়ে মাথার নিচের দিকে ঝুলছে, আর ঘোড়ার প্রতি গ্যালোপের সঙ্গে সঙ্গে মাথা রাস্তার শানের ঠোক্কর খাচ্ছে। ততক্ষণে রাস্তার সোরিয়ালিস্টিক ছবিটার এলোপাতাড়ি দাগ আমার মনে কেমন যেন একটা আবছা আবছা অর্থ এনে দিয়েছে। কেরানি সাহেবের হাত থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজেকে খালাস করে দাঁড়িয়ে গেলুম। ছবিটার যে জিনিস আমার অবচেতন মন ততক্ষণে লক্ষ্য করে একটা অর্থ খাড়া করেছে, সে হচ্ছে যে ডাকুরা কাউকে মারার মতলবে বা কোনো কতলে আম বা পাইকারি কচু কাটার তালে নয়, তারা গুলি ছুঁড়ছে আকাশের দিকে। কেরানি সাহেবের দৃষ্টিও সেদিকে আকর্ষণ করলুম। ততক্ষণে রাস্তার উপর দাঁড়িয়ে শুধু বাচ্চার ডাকাত দল, কেরানি সাহেব আর আমি, বাদ বাকি নয়নজুলিতে দোকানের বারান্দায়, না হয় কাবুল নদীর শক্ত বরফের উপর উঁচু পাঁড়ির গা ঘেঁষে। 3-4 মিনিট ধরে গুলি চলল। আমরা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর সবাই এক একজন করে আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো। ডাকাতের দল ততক্ষণে হা হা করে হাসতে আরম্ভ করেছে। তাদের সাদিয়ানা শুনে কাবুলের লোক এরকম ধারা ভয় পেয়ে গেল। কিসের সাদিয়ানা?
জানো না খবর? ইনায়েতুল্লাহ তখ্ত ছেড়ে দিয়ে হাওয়াই জাহাজে হিন্দুস্তান চলে গেছেন। তাই বাদশাহ হবিবুল্লাহ খান হুকুম দিয়েছেন রাইফেল চালিয়ে সাদিয়ানা বা বিজয়োল্লাস প্রকাশ করার জন্যে। জিন্দাবাদ বাদশাহ গাজী হবিবুল্লাহ খান। বর্বর দেশে নতুন দলপতি উদুখলে বসলে নরবলি করার প্রথা আছে। আফগানিস্তানে এরকম প্রথা থাকার কথা নয়, তবু অনিচ্ছায় গোটা 5 নরবলি হয়ে গেল। সাদিয়ানার হাজার হাজার বুলেট আকাশ থেকে নামার সময় যাদের মাথায় পড়ল, তাদের কেউ কেউ মরল পুরো মীর আসলামী পাগড়ি মাথায় পেঁচানো ছিল না বলে। পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই। গরিব আফগানের মামুলি পাগড়ি নিয়ে টানাহ্যাচটা করতে গিয়ে আমানুল্লাহর রাজমুকুট খসে পড়ল। ডাকাতরা সেটা কুড়িয়ে নিয়ে মাথায় পড়ল। মোল্লারা আশীর্বাদ করলেন। পরদিন ফরমান বেরোল। তার মূল বক্তব্য, আমানুল্লাহ কাফির, কারণ সে ছেলেদের অ্যালজেব্রা শেখাতো, ভূগোল পড়াতো, বলতো পৃথিবী গোল। 20 শতাব্দীতে এরকম ফরমান বেরোতে পারে সে কথা কেউ সহজে বিশ্বাস করবেন না। কিন্তু বাচ্চার মতো ডাকাত যখন তখৎছিন হতে পারেন, তখন এরকম ফরমান আর অবিশ্বাস করার কোনো উপায় থাকে না। শুধু তাই নয়, ফরমানের তলায় মোল্লাদের সই ছাড়াও দেখতে পেলুম সই রয়েছে আমানুল্লাহর মন্ত্রীদের। মীর আসলাম বললেন, পেটের উপর সঙ্গীন ঠেকিয়ে সইগুলো আদায় করা হয়েছে। না হলে বলো, কোন সুস্থ লোক বাচ্চাকে বাদশাহী দেবার ফরমানে নাম সই করতে পারে? রাগের চোটে তখন চোখ মুখ লাল হয়ে গিয়েছে, দাড়ি ডাইনে বায়ে ছড়িয়ে পড়েছে। গর্জন করে বলল, ওয়াজিবুল কতল। প্রত্যেক মুসলমানের উচিত যাকে দেখা মাত্র কতল করা। সে কিনা বাদশাহ হল। আমি বললাম, আপনি যা বলেছেন তা তো খুবই ঠিক, কিন্তু আশা করি এসব কথা যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন না। মীর আসলাম বললেন, শোনো সৈয়দ মুস্তফা আলী, আমানুল্লাহর নিন্দা যখন আমি করেছি সকলের সামনেই করেছি। বাচ্চায় সাকাওয়ার বিরুদ্ধে যা বলবার তাও আমি প্রকাশ্যে বলি। তুমি কি ভাবছ কাবুল শহরের মোল্লার আমাকে চেনে না? ফরমানের তলায় আমার সই লাগাতে পারলে ওরা খুশি হয় না? কিন্তু ওরা ভালো করেই জানে যে আমার বাঁ হাত কেটে ফেললেও আমার ডান হাত সই করবে না। ওরা ভালো করেই জানে যে আমি ফতোয়া দিয়ে বসে আছি, বাচ্চায় সাকাও ওয়াজিবুল কতল, অবশ্যবদ্ধ। মীর আসলাম চলে যাওয়ার পর মৌলানা বললেন, যতদিন আফগানিস্তানে মীর আসলামের মতো একটি লোকও বেঁচে থাকবেন, ততদিন এদেশের ভবিষ্যৎ সম্বন্ধে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি সায় দিয়ে বললুম, হক কথা, কিন্তু আমাদের ভবিষ্যতের ভাবনা এই বেলা একটু ভেবে নিলে ভালো হয় না? দুজনে অনেকক্ষণ ধরে ভাবলুম, কখনো মুখ ফুটে, কখনো যার যার আপন মনে। বিষয়, বাচ্চা তার ফরমানে আমানুল্লাহ যে কাফির সে কথা সপ্রমাণ করে বলেছে, এবং যেসব দেশি বিদেশি মাস্টার প্রফেসর আমানুল্লাহকে এইসব কর্মে সাহায্য করত তাদের ডিসমিস করা হলো, স্কুল কলেজ বন্ধ করে দেয়া হলো। শেষটায় মৌলানা বললেন, অত ভেবে কদ্দু হবে, আমরা ছাড়া আরও লোকও তো ডিসমিস হয়েছে, দেখাই যাক না তারা কি করে। মৌলানার বিশ্বাস 10টা গাধা মিললে একটা ঘোড়া হয়, কিন্তু এইসব নিতান্ত ব্যক্তিগত কথা। আবু হোসেন নাটক যারা দেখেছেন তারা হয়তো ভাবছেন যে কাবুলে তখন জোর রগড়, কিন্তু ভবিষ্যতের ভাবনায় তখন আমির ফকির সকলেরই রসকস কাবুল নদীর জলের মতো জমে গিয়ে বরফ হয়ে গিয়েছে। বাচ্চাও শহরবাসীকে সন্দেহের দোদুল দোলায় বেশিক্ষণ দোলাল না। হুকুম হলো, আমানুল্লাহর মন্ত্রীদের ধরে নিয়ে এসো আর তাদের বাড়ি লুট করো। সে লুট কিস্তিতে কিস্তিতে হলো। বাচ্চার খাস পেয়ারারা প্রথম খবর পেয়েছিল বলে তারা প্রথম কিস্তিতে টাকা পয়সা, গয়নাগাঁটি, দামি টুকিটাকি ছোঁ মেরে নিয়ে গেল। দ্বিতীয় কিস্তিতে সাধারণ ডাকাতেরা আসবাবপত্র, কার্পেট, বাসনকোসন, জামা কাপড় বেছে বেছে নিয়ে গেল। তৃতীয় কিস্তিতে আর সব ঝড়ের মুখে উড়ে গেল। শেষটায় রাস্তার লোক কাঠের দরজা জানলা পর্যন্ত ভেঙে নিয়ে গিয়ে শীত ভাঙাল। মন্ত্রীদের খালি পায়ে বরফের উপর দাঁড় করিয়ে হরেক রকম সম্ভব অসম্ভব অত্যাচার করা হলো গুপ্তধন বের করবার আশায়। তার বর্ণনা শুনে কাবুলের লোক পর্যন্ত শিউরে উঠেছিল। মৌলানা আর আমি শুধু মুখ চাওয়াচাই করেছিলুম। তারপর আমানুল্লাহর ইয়ার বকশি, ফৌজের অফিসারদের পালা।
বন্ধ দোর জানলা ভেদ করে গভীর রাত্রে চিৎকার আসত, ডাকু পড়েছে। সে আবার সরকারি ডাকু, তার সঙ্গে লড়াই করার উপায় নেই, তার হাত থেকে পালাবার পথ নেই। কিন্তু অভ্যাস হয়ে গেল। রাস্তার উপর শীতে জমে যাওয়া রক্ত, উলঙ্গ মরা, রাত্রে ভীত নরনারীর আর্তচিৎকার সবই সহ্য হয়ে গেল। কিন্তু আশ্চর্য, অভ্যাস হল না শুধু শুকনো রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা খাওয়ার। মায়ের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, চা বাগানের কুলিরা যে প্রচুর পরিমাণে বিনা দুধ চিনিতে লিকার খায়, সে চা পানের তৃপ্তির জন্যে নয়, ক্ষুধা মারবার জন্যে। দেখলুম অতি সত্য কথা, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কাবুলে ম্যালেরিয়া নেই, থাকলে তারপর চা বাগানের কুলির যা হয় আমারও তাই হতো, এবং তার পরমা গতি কোথায় বাঙালিকে বুঝিয়ে বলতে হয় না। মৌলানাকে জিজ্ঞেস করলুম, না খেতে পেয়ে বুলেট খেয়ে ম্যালেরিয়ায় ভুগে, এই 3 মার্গের ভেতর মরার পক্ষে কোনটা প্রশস্ততম বলতো? মৌলানা কবিতা আওড়ালেন আরেক মৌলানার, কবি সাদির। পরমায়ু যবে প্রস্তুত হয় মহাপ্রস্থান্তরে, একই মৃত্যু সিংহাসনেতে অথবা ধুলির পরে। বাচ্চার ফরমান জারির দিন 7 পর ভারতীয়, ফরাসি, জার্মান শিক্ষক অধ্যাপকেরা এক ঘরোয়া সভায় স্থির করলেন স্যার ফ্রান্সিসকে তাদের দুরবস্থা নিবেদন করে হাওয়াই জাহাজে করে ভারতবর্ষে যাওয়ার জন্য বন্দোবস্ত ভিক্ষা করা। অধ্যাপকরা বললেন, কাবুল থেকে বেরোনোর রাস্তা চতুর্দিকে বন্ধ। স্যার ফ্রান্সিস বললেন, হ্যাঁ। অধ্যাপকেরা নিবেদন করলেন, কাবুলে কোনো ব্যাংক নেই বলে তাদের জমানো যা কিছু সম্বল তা পেশাওয়ারে, এবং সে পয়সা আনাবার কোনো উপায় নেই। স্যার বললেন, অধ্যাপকেরা কাতর অনুনয়ে জানালেন, স্ত্রী পরিবার নিয়ে তারা অনাহারে আছেন। সাহেব বললেন, অধ্যাপকেরা মরিয়া হয়ে বললেন, এখানে থাকলে তিলে তিলে মৃত্যু। সাহেব বললেন, একদিকে ফুল্লরার 12 মাসি, অন্যদিকে সাহেবের করে বর্ণমালা পাঠ। ক্লাস 6 ছেলে আর প্রথম ভাগের খোকাবাবু যেন একই ঘরে পড়াশোনা করছেন। বর্ণমালা যখন নিতান্তই শেষ হয়ে গেল, তখন সাহেব বললেন, এখানকার ব্রিটিশ লিগেশন ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মুখপাত্র। ভারতবাসীদের সুখ সুবিধা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্রিটিশ লিগেশনের নয়। আমি যদি কিছু করতে পারি তবে সেটা ফেভার হিসেবে করব, আপনাদের কোনো রাইট নেই। যাত্রা গানে বিস্তর দুর্যোধন দেখেছি। সাহেবের চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখি, না, কিছুটা গরমিল রয়েছে। দুর্যোধন ফেভার, রাইট কোনো হিসেবেই 5খানা গাঁ দিতে রাজি হননি। ইনি ফেভারেবল কনসিডারেশন করতে রাজি হয়েছেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ হলে হয়তো তিনি বগল বাজিয়ে সুখবর দেবার জন্য পাণ্ডব শিবিরে ছুটে যেতেন। কিন্তু আমার মনে পড়ল যুধিষ্ঠিরের কথা। একটি মিথ্যে কথা বলবার জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। ভাবলুম, এদিকে দুর্যোধন, ওদিকে বাচ্চায় সকাও। এর মাঝখানে যদি সাহস সঞ্চয় করে একটিবারের মতো এই জীবনে সত্যি কথা বলে ফেলতে পারি, তবে অন্তত একবারের মতো স্বর্গদর্শন লাভ হলেও হতে পারে। বললুম, হাওয়াই জাহাজগুলো ভারতীয় পয়সায় কেনা, পাইলটেরা ভারতীয় তনখা খায়, পেশোয়ারির বিমানঘাটি ভারতের নিজস্ব। এই অবস্থায় কি আমাদের কোনো হক নেই? ব্রিটিশ লিগেশন যে ভারতীয় অর্থের তৈরি, সাহেব যে ভারতীয় নিমক খান, সে কথা আর ভদ্রতা করে বললুম না। সাহেব ভয়ঙ্কর চটে গেলেন। অধ্যাপকেরাও ভয় পেয়ে গেলেন। বুঝলুম জীবন মরণের ব্যাপার। ভারতীয়রা কোনো গতিকে দেশে ফিরে যেতে পেলে রক্ষা পান। মেহেরবানি, হক নিয়ে না হোক তর্ক করে লাভ নেই। বললুম, আমি যা বলেছি সে আমার ব্যক্তিগত মত। আমি নিজে কোনো ফেভার চাইনি, কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছা যেন আর 5 জনের স্বার্থে আঘাত না করে। এরপর কথা কাটাকাটি করে আর কোনো লাভ নেই। আমার যা বক্তব্য সাহেব পরিষ্কার বুঝতে পেরেছেন, আর সাহেবের বক্তব্য ভারতবাসীর কাছে কিছু নূতন নয়। ফেভার শব্দ দরখাস্তে যিনি যত ইনিয়ে বিনিয়ে লিখতে পারেন, তাকেই আমরা ভারতবর্ষে গেল 100 বছর ধরে ইংরেজিতে সুপণ্ডিত ভেবে সেলাম করে আসছি।
সেই সন্ধ্যায় খবর পেলুম যেসব ভারতবাসী স্বদেশে ফিরে যেতে চান তাদের একটা ফিরিস্তি তৈরি করা হয়েছে। সাহেব সহস্তে আমার নামে ঢেরা কেটে দিয়েছেন। আব্দুর রহমান এখন শুধু আগুনের তদারকি করে। বাদাম নেই যে খোসা ছাড়াবে, কালি নেই যে জুতো পালিশ করবে। না খেয়ে খেয়ে রোগা হয়ে গিয়েছে, দেখলে দুঃখ হয়। মৌলানা শুতে গিয়েছেন। আব্দুর রহমান ঘরে ঢুকল। আমি বললুম, আব্দুর রহমান, সব দিকে তো ডাকাতের পাল রাস্তা বন্ধ করে আছে, পানশিরে যাবার উপায় কি? আব্দুর রহমান আমার দুহাত আপন হাতে তুলে নিয়ে শুধু চুমু খায় আর চোখে চেপে ধরে। বলল, সেই ভালো হুজুর, সেই ভালো, চলুন আমার দেশে। এরকম শুকনো রুটি আর নুন খেলে 2 দিন বাদে আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না। তার চেয়ে ভালো খাওয়ার জিনিস আমাদেরই বাড়িতে আছে। কিছু না হোক বাদাম, কিশমিশ, পেস্তা, আঞ্জির, মোলায়েম পনির, আর হুজুর আমার নিজের 3টে দুম্বা আছে। আর 1টি মাস, জোর 1.5 মাস, তারপর বরফ গলতে আরম্ভ করলেই আপনাকে নদী থেকে মাছ ধরে এনে খাওয়াবো, ভেজে সেঁকে পুড়িয়ে যেরকম আপনার ভালো লাগে। আপনি আমাকে মাছের কত গল্প বলেছেন, আমি আপনাকে খাইয়ে দেখাবো। আরামে শোবেন, ঘুমোবেন, জানলা দিয়ে দেখবেন। আব্দুর রহমানকে বাধা দিতে কষ্ট বোধ হল। বেচারি অনেক দিন পর আবার প্রাণ খুলে কথা বলতে আরম্ভ করেছে। পানশিরের পুরনো স্বপ্নে নূতন রং লাগিয়ে আমার চোখে চটক লাগাবার চেষ্টা করছে। তার মাঝখানে ভোরের কাকের কর্কশ কা কা করে তার সুখস্বপ্ন কেটে ফেলতে অত্যন্ত বাধো বাধো ঠেকল। বললুম, না আব্দুর রহমান, আমি যাব না। আমি বলছি তুমি চলে যাও। জানো তো আমার চাকরি গেছে, তোমাকে মাইনে দেবার টাকা আমার নেই। চাল ডাল ফুরিয়ে গিয়ে গমে এসে ঠেকেছে, তাও তো আর বেশি দিন চলবে না। তুমি বাড়ি চলে যাও, খোদা যদি ফের সুদিন করেন তবে আবার দেখা হবে। ব্যাপারটা বুঝতে আব্দুর রহমানের একটু সময় লাগল। যখন বুঝল তখন চুপ করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমারও মন খারাপ হয়ে গেল, কিন্তু করি বা কি? আব্দুর রহমানের সঙ্গে বহু সন্ধ্যা, বহু জামিনী কাটিয়ে বুঝতে পেরেছি যে সে যদি নিজের থেকে কোনো জিনিস না বোঝে তবে আমার যুক্তিতর্ক তার মনের কোণে ঠাঁই পায় না। আমার ব্যবস্থাটা যে তার আদপেই পছন্দ হয়নি সেটা বুঝতে পারলুম, কিন্তু আমি আশা করেছিলুম সে আপত্তি জানাবে, আমি তাহলে তর্কাতর্কি করে তাকে খানিকটা শায়েস্তা করে নিয়ে আসব। দেখলুম তা নয়। সরল রোগ আর সুপারি গাছে মিল রয়েছে। একবার পা হড়কালে আপত্তি অজুহাতের শাখা প্রশাখা নেই বলে সোজা ভূমিতলে অবতরণ। খানিকক্ষণ পরে নিজের থেকেই ঘরে ফিরে এলো। মাথা নিচু করে বলল, আপনি নিজের হাতে মেপে সকালবেলা 2 মুঠো আটা দেবেন, আমার তাতেই চলবে। কি করে লোকটাকে বোঝাই যে আমার অজানা নয়, সে মাসখানেক ধরে 2 মুঠো আটা দিয়েই দুবেলা চালাচ্ছে, আর খাবারের কথাই তো আসল নয়। আমার প্রস্তাবে যে সে অত্যন্ত বেদনা অনুভব করেছে সেটা লাঘব করি কি করে? যুক্তিতর্ক তো বৃথা, পূর্বেই বলেছি। ভাবলুম মৌলানাকে ডাকি, কিন্তু ডাকতে হলো না। আব্দুর রহমান বলল, যখন সব কিছু পাওয়া যেত তখন আমি এখানে যা খেয়েছি, আমার বাবা তার শ্বশুরবাড়িতেও সেরকম খায়নি। তারপর বেশ একটু গলা চড়িয়ে বলল, আর আজ কিছু জুটছে না বলে আমাকে খেদিয়ে দিতে চান? আমি কি এতই নিমক হারাম? অনেক কিছু বলল, কিছুটা যুক্তি, বেশিরভাগ জীবনস্মৃতি, অল্প বিস্তর ভর্ৎসনা, সব কিছু ছাপিয়ে অভিমান। কখনো বলে দেরেশি করিয়ে দেননি, কখনো বলে নূতন লেপ কিনে দেননি। কাবুলের কটা সর্দারের ওরকম লেপ আছে, আমি গেলে বাড়ি পাহারা দেবে কে? আমাকে তাড়িয়ে দেবার হক আপনার সম্পূর্ণ আছে, আমি আপনার কি খেদমত করতে পেরেছি? যেন পানশিরের বরফপাত, গাদা গাদা, পাঁজা পাঁজা। আমি যেন রাস্তা হারিয়ে ফেলেছি, আর আমার ওপর সে বরফ জমে উঠছে। আব্দুর রহমানই আমাদের প্রথম পরিচয়ের দিন বলেছিল তখন নাকি সেই বরফ আস্তরণের ভেতর বেশ ওম বোধ হয়। আমিও আরাম বোধ করলুম। কিন্তু না খেতে পেয়ে আব্দুর রহমানের পানশিরির তাগদ মিইয়ে গিয়েছে। 7 দিন ধরে বরফ পড়ল না। মিনিট খানেক বর্ষণ করি আব্দুর রহমান থেমে গেল।
আমি বললুম, তা তো বটেই, তুমি চলে গেলে আমাকে বাঁচাবে কে, অতটা ভেবে দেখিনি। আব্দুর রহমান তদ্দণ্ডেই খুশি। সরল লোককে নিয়ে এই হলো মস্ত সুবিধে। তক্ষুনি হাসি মুখে আগুনের তদারকিতে বসে গেল। তারপর মন থেকে যে শেষ গ্লানিটুকু কেটে গিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারলুম শুতে যাবার সময়। তোশকের তলায় লেপ গুজে দিতে দিতে বলল, জানেন সাহেব, আমি যদি বাড়ি চলে যাই তবে বাবা কি করবে? প্রথমে আমার কাছ থেকে একটা বুলেটের দাম চেয়ে নেবে, তারপর আমাকে গুলি করে মারবে। কতবার আমাকে বলেছে, তোর মতো হতভাগাকে মারবার জন্য যে গাঁটের পয়সায় বুলেট কেনে সে তোর চেয়েও হতভাগা। আমি বললুম, ও তাই বুঝি তুমি পানশির যেতে চাও না, প্রাণের ভয়ে? আব্দুর রহমান প্রথমটায় থতমত খেয়ে গেল, তারপর হাসল। আমারও হাসি পেল। যে আব্দুর রহমান এতদিন ধরে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে রূপ ধারণ করে বিরাজ করত, আমার আলওয়াল সিঞ্চনে সে যে একদিন রসবোধ কিশলয়ে মুকুলিত হয়ে সরস তরুবর হবে এতটা আশা করিনি। আব্দুর রহমান একখানা খোলা চিঠি দিয়ে গেল, ওপরে আমানুল্লাহর পলায়নের তারিখ। এতদিন বাদে মনস্কামনা পূর্ণ হয়েছে। আগা আহমদের মাইনের 5 বছরের জমানো 300 টাকা আর তার ভাইয়ের রাইফেল লোপাট মেরে আফ্রিদি মুল্লুকে চললুম। সেখানে গিয়ে পিতৃপিতামহের ব্যবসা ফাঁদব। শুনতে পাই খাইবার পাসের ইংরেজ অফিসার পাকড়ে পাকড়ে খালাসির পয়সা আদায় করার প্রাচীন ব্যবসা উপযুক্ত লোকের অভাবে অত্যন্ত দুরবস্থায় পড়েছে। কিন্তু আচ্ছা ইংরেজি জানেওয়ালা একজন দোভাষীর আমার প্রয়োজন। আমার ইংরেজি বিদ্যা তো জানো। তোমার যদি কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকে তবে পত্রপাঠ জালালাবাদের বাজারে এসে আমার অনুসন্ধান করো। মাইনে কাবুলে 1 বছরে যা কামাও আমি 1 মাসে তোমাকে তাই দেব। কাবুলের ডাকাতের চাকর হওয়ার চেয়ে আমার বেরাদর হয়ে ইমান ইনসাফে কামানো পয়সার বখরাদার হওয়া ঢের ভালো। আমানুল্লাহ নেই, তবু ফি আমানিল্লাহ। দোস্ত মোহাম্মদ। পুনশ্চ আগা আহমদ সঙ্গে আছে, কাঁধে আমানুল্লাহর বিলি করা একখানা উৎকৃষ্ট মাউজার রাইফেল। রাজা হয়ে ভিস্তিওয়ালার ডাকাত ছেলে ইচ্ছা অনিচ্ছায় রাজপ্রাসাদে কি রঙ্গরস করল তার গল্প আস্তে আস্তে বাজারময় ছড়াতে আরম্ভ করল। আধুনিক ঔপন্যাসিকের বালিগঞ্জের কাল্পনিক ডাইনিং রুমে পাড়া গিয়ে ছেলে যা করে তারই রাজ সংস্করণ। নূতনত্ব কিছু নেই, তবে একটা গল্প আমার বড় ভালো লাগলো, মৌলানার কপিরাইট। আমানুল্লাহ লন্ডনে 5ম জর্জের সঙ্গে যে রোলস রয়েসে চড়ে কুচকাওয়াজ পালা পরবে যেতেন, রাজা জর্জ সেই বজরার মতো মোটর আমানুল্লাহকে বিদায় ভেট দেন। সে গাড়ি রাক্ষসের মতো তেল খেত বলে আমানুল্লাহ পালাবার সময় সেখানা কাবুলে ফেলে যান। বাচ্চা রাজা হয়ে বিশেষ করে সেই মোটরই পাঠালো বাস্তুগাঁয়ে বউকে নিয়ে আসবার জন্যে। বউ নাকি তখন বাচ্চার মাথার উকুন বাজছিল। সারা গায়ের হুলুস্থুলের মাঝখানে বাচ্চার বউ নাকি ড্রাইভারকে বলল, তোমার মনিবকে গিয়ে বলো নিজে এসে আমাকে খচ্চরে বসিয়ে যেন নিয়ে যায়। দিগ্বিজয় করে বুদ্ধদেব যখন কপিলবস্তু ফিরছিলেন তখন যশোধরা এমনি ধারা অভিমান করেছিলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ 12 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।